বেশ কিছুদিন আগের কথা, একজন রোগী খুব হতাশা নিয়ে আমার চেম্বারে আসেন। ওনার চর্মরোগ এবং পেটের যে সমস্যা, এটা কোনোভাবেই কিন্তু কমতেছিল না। ওনার সম্পূর্ণ সমস্যা শোনার পরে আমি যেটা বুঝলাম যে ওনার রোগ নির্ণয় এবং ওষুধ নির্বাচন এই দুইটা জায়গায় খুব মস্ত বড় একটা ভুল হয়ে গেছিল। এই ভুলটা কোনো ডাক্তার কিন্তু করে নাই, করেছে রোগী নিজেই। আমার মনে হয় এই বিষয়টা প্রায় সবারই জানা প্রয়োজন। এই জন্য এই বিষয়ের উপরে আমি কমপ্লিট একটা ভিডিও তৈরি করতেছি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। রোগী আমার কাছে হতাশ গলায় এসে বললেন যে, স্যার, আমার যে প্রবলেম, এই প্রবলেমগুলো নিয়ে আমি বেশ কয়েকদিন ইন্টারনেট খুব ভালোভাবে ঘাটাঘাটি করছি। গুগলে, ইউটিউবে আমার প্রবলেমগুলো আমি একদম ক্লিয়ার করে মিলাই নিছি এবং আমি দেখছি যে আমি সালফারের রোগী। দোকান থেকে সালফার 200 কিনে আমি খাওয়া শুরু করি, বাট এতে আমার যে প্রবলেম সেগুলো তো যায়ই না, বরঞ্চ আমার কাছে মনে হয় যে আমার রোগটা আরো বাড়া শুরু করছে। রোগীর এই কথাটা শোনার পরে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ইন্টারনেটের এই সময়টায় এই প্রবলেমটা আরো বেশি করে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। মানুষ নিজে নিজে ডাক্তার সাজতে যায়, রোগটাকে আরো জটিল করে ফেলতেছে। আমি ওনাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করা শুরু করলাম। দেখেন, সাধারণ যে মানুষ, এই মানুষ কিন্তু সোরার যে দুইটা মহারথী, সালফার এবং সোডিনাম, এই দুইটাকে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় আইডেন্টিফাই করতে পারবে না, গুলাই ফেলবে। সালফার আর সোডিনাম এদেরকে দেখে মনে হবে যমজ ভাই, কিন্তু এদের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ আর পাতাল। যদি এই পার্থক্য না ধরা যায় তাহলে ওষুধ নির্বাচন ভুল হবে এবং রোগ কখনোই ভালো হবে না। আমি রোগীকে যখন প্রশ্ন করলাম যে আপনার গোসল করতে কি একদমই ভালো লাগে না, রোগী আমাকে বলল যে একদমই আমার গোসল করতে ভালো লাগে না, বাট যদি আমি একটু কষ্ট করে গোসল করি তাহলে আমার এই যে চুলকানির যে কষ্টটা, এটা কিন্তু কমে যায়। এখানে খেয়াল করেন, সালফারের রোগী গোসল করতে চায় না এবং গোসল করার পরে তার কিন্তু কষ্ট বাড়ে। সোডিনামের যে রোগী, সেও কিন্তু গোসল করতে চায় না, বাট গোসল করার পরে তার কিন্তু কষ্ট আর বাড়ে না, তার কষ্ট কমে যায়। শুধুমাত্র ইন্টারনেট ঘেটে এই ধরনের সূক্ষ্ম পার্থক্য একটা সাধারণ মানুষ কিন্তু করতে পারে না। এরপরে রোগীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি শীত খুব বেশি লাগে নাকি গরম। ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে উনি অত্যন্ত শীতকাতর। ইভেন শীতের ভয়তে উনি গরমকালেও মাঝে মধ্যে মাথায় টুপি দিয়ে রাখে। এখন ভালো করে দেখেন, সালফার কিন্তু গরম একদমই সহ্য করতে পারে না, সে ঠান্ডা বাতাস চায়। এইদিকে সোডিনাম কিন্তু একদমই শীতকাতর রোগী। রোগীর লক্ষণগুলো যখন আরো মিলাতে গেলাম, তখন সম্পূর্ণ কনসেপ্ট আরো পরিষ্কার হয়ে গেল। সালফারের পিপাসা কিন্তু অনেক বেশি থাকে এবং একই সাথে সাথে সালফারের যে মল, এটা কিন্তু হয় শক্ত। কিন্তু সোডিনাম যদি খেয়াল করেন, দেখেন সোডিনামের পিপাসা কিন্তু সালফারের মতো থাকে না, সোডিনামের পিপাসা কম থাকে এবং সোডিনামের মল কিন্তু হয় নরম, বাট নরম হওয়ার পরেও সোডিনামের মল কিন্তু সহজে বের হইতে চায় না। সালফারের যে রোগীরা থাকেন, এনারা দুধ খাইতে চান না, দুধ এদের সহজে হজম হয় না, এই জন্য এরা কিন্তু দুধ খাইতে চান না। বাট সোডিনামের হিসাব যদি দেখেন, সোডিনামে কিন্তু এই ধরনের প্রবলেম নাই। আবার সালফারের একটা জিনিস খেয়াল করেন, সালফারের চুলকানির পরে শরীরে কোনো মামড়ি কিন্তু পড়ে না, কিন্তু সোডিনামে চুলকানির পরে শক্ত মামড়ি পড়ে যে স্কিন, এটা কিন্তু শক্ত এবং খসখসে হয়ে যায়। এমনকি গোসলের পরেও এই সোডিনামের রোগীদেরকে পরিষ্কার দেখা যায় না, কেমন জানি একটু মলিন মলিন লাগে। দেখেন, সালফারের রোগীর ক্ষুধা অনেক বেশি, কিন্তু সোডিনামের রোগীর ক্ষুধা এত তীব্র যে অনেক সময় রাতে ঘুম থেকে উঠে তাকে খাইতে হয়। সালফারের যে রোগী, এরা কিন্তু ময়লা কখনো খুঁটে খায় না, কিন্তু সোডিনামের রোগীর দিকে যদি তাকান তাহলে দেখবেন এরা ময়লা খুঁটে খুঁটে খায়। তবে আমার রোগীর সব থেকে বড় বিষয় যেটা ছিল, সেটা ছিল তার মানসিক লক্ষণ। উনি রোগ নিয়ে এতটাই হতাশায় ভুগতেছিলেন যে উনি নিজেকে পাপী, অপয়া এগুলা ভাবা শুরু করলেন। রোগ মুক্তির জন্য সারাটাক্ষণ উনার মধ্যে এক ধরনের তীব্র মানসিক অস্থিরতা, ছটফটানি কাজ করত। সালফারে যদিও হতাশা আছে, বাট সোডিনামের মতো জীবন নিয়ে এমন চরম নৈরাশ্য, অস্থিরতা কিন্তু দেখা যায় না। আমি এই রোগীর সূক্ষ্ম মানসিক এবং শারীরিক যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো একে একে যখন মিলাইলাম, তখন একটা ব্যাপার ক্লিয়ার হইল যে উনি ইন্টারনেট দেখে যে সালফার নির্বাচন করছেন নিজের জন্য নিজে, এটা ছিল সম্পূর্ণ ভুল।
উনি আসলে সালফারের রোগী ছিলেন না, উনি ছিলেন খাঁটি সরিনাম রোগী। আমি ওনাকে উচ্চ পোটেন্সিতে সরিনামের একটা মাত্র ডোজ দিলাম, এরপরে আর প্রয়োজন ছিল না, এবং আলহামদুলিল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ম্যাজিকের মতো উনি সুস্থ হয়ে গেল। এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য কি জানেন? হোমিওপ্যাথিতে লক্ষণের এই সূক্ষ্ম পার্থক্যগুলোই কিন্তু একটা মানুষের আরোগ্যের মেইন চাবিকাঠি। এটি একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া কখনোই ধরা সম্ভব না। তো এই জন্য নিজে নিজে শুধুমাত্র ইন্টারনেট দেখে এই ধরনের ওষুধ খাওয়া বন্ধ করে দেন। হোমিওপ্যাথি চিকিৎসা এবং বিভিন্ন ওষুধের এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমার জু হোমিও নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।